শার্লক হোমস নামটাই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। সেই কৈশোর, যৌবন, শার্লক হোমস, তার চমকপ্রদ সব অ্যাডভেঞ্চার, সব ডিটেকটিভ কাহিনী এখনো মনে বাজে। সুযোগ হয়েছে সেই শার্লক হোমসকে আপনাদের সামনে উপস্থাপন করার। আমি খুব গর্ববোধ করি এই সুযোগটা হাতে পেয়ে। আর আপনারাও আমার এই শার্লক হোমসকে নিয়ে গল্পগুলো মনোযোগ দিয়ে শুনছেন, এই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। শার্লক হোমসের অ্যাডভেঞ্চার কাহিনীর মধ্যে আজকে আছে অ্যাডভেঞ্চার অফ দ্য থ্রি ক্যাপলস। শুরু করছি অ্যাডভেঞ্চার অফ দ্য থ্রি ক্যাপলস। এ এক অদ্ভুত কাহিনী। হোমসের এই কাহিনীর সূত্রপাত এমন অতর্কিত নাটকীয়ভাবে ঘটেছিল যে আমি নিজেও হকচকিয়ে গিয়েছিলাম। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, কোনো একটা ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে তো তাকে থাকতে পারে না সে। তাই একদিন গিয়েছি খবরাখবর নিতে। সকালের দিকে ফায়ার প্লেসের পাশে দুজনে দুটো চেয়ার টেনে নিয়ে বসেছি। হোমসের মুখে পাই। এমন সময় যেন একটা খ্যাপা মোষ হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। এক নিগ্রো, যেমনি বিদঘুটে দেখতে তেমনি চোখ ধাঁধানো পোশাক, চওড়া মুখ, বিষম থ্যাবড়া নাক। ঘরে ঢুকেই টেবিলের সামনে দাঁড়িয়ে বিষাক্ত চোখে আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, হোমসকে। পাইপটা মুখ থেকে নামিয়ে হাতে নিল হোমস। ধীরে স্থির চোখে তাকালো নিগ্রোটার দিকে। তাহলে আপনি? বিষ মাখানো দৃষ্টি ফেলে হোমসের মুখের দিকে তাকিয়ে দানব নিগ্রো বলল, মাজার হোমস, পরের পেছনে কলকাঠি নাড়াবেন না বলে আছি, তাহলে ফল ভালো হবে না। থামলে কেন, বলে যাও। মুখ খিচিয়ে থাবার মতো বিরাট ঘুষিটা হোমসের নাকের ডগায় নাড়াতে নাড়াতে গর্জে উঠল নিগ্রো। চালাকি ছাড়ুন, যা বলছি তাই করবেন, নইলে দেখেছেন তো একখানা ঝালে আর দেখতে হবে না। হোমস নির্বিকার ভঙ্গিতে পাইপ টানতে টানতে ঘুষিটা খুঁটিয়ে দেখলো, বলল, ঘুষিটা লাগিয়েছ ভালোই, কিন্তু তোমার গায়ে বদখত গন্ধ। তোমার নামই তো কালশিটে, ফেলনাওয়ালা স্টিভ ডিস্কি, তাই না? এই আকস্মিক আবির্ভাবে আমি রীতিমতো হকচকিয়ে গিয়েছিলাম। বেগতিক বুঝলে ঝেড়ে বসবে এই মতলবে ফায়ার প্লেসে খাঁচানো লোহার ডান্ডাতে তুলব বলে হাত বাড়াতে যাচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম নিগ্রো দর্শনীয়টার উগ্রতা যেন খানিকটা স্তিমিত হলো। হোমস আগের মতোই নির্বিকার, ঘন ঘন ধোঁয়া ছাড়ছে কেবল। নিগ্রোটা বলল, হ্যাঁ, আমি স্টিভ ডিস্কি, কিন্তু খবরদার হ্যারোর পদ একদম মারাবেন না বলে দিচ্ছি। হলবর্ন পার্কে পার্কিন্স ছোকরা খুন হয়ে গেল, এই ব্যাপারে? কথাটা শুনেই নিগ্রো দ্বৈত তড়াক করে দুবার পেছনে সরে গেল। ত্রস্ত কণ্ঠে বলে উঠল, মাস্টার হোমস, মাস্টার হোমস, তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো ট্রেনিং দিচ্ছিলাম, ওই ছোকরা নিজেই ঝামেলা পাকিয়েছিল। সে কথা এখন কাজ কি, যা বলবার ম্যাজিস্ট্রেটকে বলো। বার্নেস্টক আর তোমার উপর সেদিন আমার নজর রয়েছে, সেদিন থেকেই টের পাবে। মাজার হোমস, মাজার হোমস, বাঁচান আমায়। এবারে কালো দৈত্য দুহাত বুকের কাছে জোর করে দাঁড়ালো। হোমস বলল, কে পাঠিয়েছে তোমাকে? ওই তো আপনি এখনই নাম করলেন যে, বার্নেস্টক। তাকে কে হুকুমটা করেছে? মাজার হোমস, তা তো আমি বলতে পারবো না। বার্নে আমাকে এখন বললো আপনাকে একটু করকে দিয়ে যেতে হবে। বলেছে হ্যারো মারালেই যেন খতম হয়ে যাবেন, তাই তো এলাম। বলতে বলতে ত্রস্ত পায়ে খাপামোশের মতোই অদৃশ্য হয়ে যায় স্টিভ ডিস্কি। পাইপ ঝাড়তে ঝাড়তে হোমস বলল, দেখতেই মোষের মতো, আসলে কাপুরুষ, কিন্তু ঝট করে কিরকম কবজায় এসে গেল দেখলে? তুমি তো ঘাবড়ে গিয়েছিলে, ভয়ে ভয়ে ছিলাম, এই বুঝি বেচারার মাথায় গুড়িয়ে দিলে তুমি। কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারলাম না। স্পেন্সার জনের পোষা গুন্ডা বাহিনী আছে, স্টিভ হলো সেই বাহিনীর মেম্বার। টাকা খেয়ে মারদাঙ্গা করা আর হুমকি দেওয়া এদের কাজ। এর গুরু বার্নে অবশ্য আরো শক্ত ধাতের। কিন্তু তোমার পিছনে কেন? ওদের ভয় পাছে হ্যারোউইনস কেস আমি হাতে নেই। কিন্তু আজ যা কাণ্ড ঘটালো, এরপর আর চুপ করে বসে থাকবো না। এই কেস হাতে নিবই। বাড়ি পর্যন্ত চড়াও যখন হয়েছে, বুঝতে পারছি ভেতরে প্যাঁচালো লটঘট রয়েছে। কেসটা খুলে বলো শুনি। এই নাও, চিঠিটা পড়লেই বুঝতে পারবে। ভালোই হলো, তুমি যখন এসে গেছো, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে। হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে মেলে ধরলাম। প্রিয় মিস্টার শার্লক হোমস, এই বাড়িতে এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে যে আপনার পরামর্শ একান্ত দরকার বলে মনে করছি। আগামীকাল বাড়িতেই থাকবো আমি, যে কোনো সময় এলেই দেখা যাবে। উইল্ড স্টেশন থেকে সামান্য পথ আমার বাড়ি। আমার স্বর্গত স্বামী
মার্টিমার মেবার্লি আপনার মক্কেল হয়েছিলেন একসময়। আপনার বিশ্বস্ত মেরি মেবার্লি, থ্রি গ্যাবলস, হ্যারোউইল্ড। ট্রেন থেকে নেমে ঘোড়ার গাড়িতে চেপে খুব বেশি দূর যেতে হলো না। ইট কাঠে তৈরি বিষণ্ণ চেহারার একটা পুরনো বাড়ির সামনে পৌঁছে গেলাম আমরা। বাড়ির সামনেটায় ঘাসের আগাছা, পেছন দিকে পাইনের ঝোপ, সামনের জানালাগুলোর উপরে 3 কোণাওয়ালা ছাদ, যেন 3টা খোসা ফেটে বেরিয়ে রয়েছে। মনে হলো এই চেহারা দিয়ে বাড়িটার থ্রি গ্যাবলস নামটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। পৌর গৃহকর্ত্রী সাদরে অভ্যর্থনা করে আমাদের ভেতরে নিয়ে বসালেন। বাড়ির ভিতরে মনে হলো অনেক ঘর, ভালো ভালো ফার্নিচারও রয়েছে ঘরে, গৃহকর্ত্রীও যথেষ্ট মার্জিত। হোমস বলল, ছোট্ট একটা ব্যাপারে একবার আপনার স্বামীর সঙ্গে আমার যোগাযোগ ঘটেছিল। ভদ্রমহিলা বললেন, আমি শুনেছি। আমার ছেলে ডগলাসের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন। দারুণ মানুষ, ইংল্যান্ডের সবাই ওর নাম শুনেছে। তিনি কোথায়? এক মুহূর্ত নীরব থেকে ভদ্রমহিলা বললেন, রোমে চাকরি করত, গত মাসে সেখানেই নিউমোনিয়ায় মারা গেছে। সে কি? অমন প্রাণবন্ত তাজা ছেলেটা জীবনের প্রতিটি মুহূর্ত সমান তেজ বীর্য নিয়ে যাপন করে গেলেন। হ্যাঁ মিস্টার হোমস, বড় বেশি তেজের সঙ্গেই বেঁচেছিল, কিন্তু শেষের দিকে ভেঙে পড়েছিল। ভালোবাসার ব্যাপার কিছু সেরকমই, সে এক পিশাচিনী। ওসব এখন থাক, ছেলের কথা জানাতে নয়, অন্য সমস্যায় পড়ে আপনাকে জানিয়েছি। সমস্যাটা খুলে বলুন, শোনা যাক। হ্যাঁ শুনুন তাহলে। এই বাড়িটা কিনেছি বছর খানেকের উপর। শেষ বয়সটা নিরিবিলি অবসরে কাটাবার ইচ্ছা ছিল। সে কারণেই মানুষজন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিশেষ একটা মেলামেশা ও যোগাযোগ ছিল না। একরকম শান্তিতেই দিনগুলো কাটছিল। এর মধ্যে কি যে হলো, বাড়িটাকে ঘিরে অদ্ভুত সব ব্যাপার ঘটতে লাগলো। দিন 3 আগে এক বাড়ির দালাল এসে দেখা করতে চাইলো। বলল তার এক মক্কেল নাকি বাড়িটা কিনতে চায়। শুনে তো আমি অবাক। আমার সদ্য কেনা বাড়ি, এক পাশে আমি থাকি, আশেপাশে সবাই এটা জানে। এই তল্লাটে কেনার মতো অনেক বাড়ি রয়েছে, সেসব ছেড়ে আমার বাড়িটার দিকে নজর পড়লো কেন বুঝতে পারলাম না। যাই হোক, আমার ওই জন্য হঠাৎ কেমন মনে হলো এই সুযোগে কিছু টাকা কড়ি হাতিয়ে নেয়া যাক এবং দেশ ভ্রমণ করে ফেলি। অনেক দিনের পুষে রাখা ইচ্ছেটা আমার, তাই ঝট করেই বাড়িটা বিক্রি করে দিতে রাজি হয়ে গেলাম। 500 পাউন্ড দর চড়িয়ে একটা দাম চাইলাম। আশ্চর্য, সঙ্গে সঙ্গে রাজি হয়ে দালাল ভদ্রলোক বলল, ঠিক আছে, বাড়ির মধ্যে যা কিছু আছে সব শুদ্ধই তার মক্কেল কিনতে ইচ্ছুক, সবকিছুই দাম দেওয়া হবে। প্রস্তাবটা অদ্ভুত ঠেকলেও তাকে বিমুখ করলাম না। ফার্নিচার গুলো ভালোই, তাই সবকিছুরই যথেষ্ট চড়িয়ে মোটা দাম হাঁকলাম। আপত্তি করলো না লোকটা, তাতে রাজি হয়ে গেল। দালাল ভদ্রলোক গতকাল দলিলের একটা খসড়া দিয়ে গিয়েছিল। আমার উকিল মিস্টার সুক্তোকে দেখতে দিয়েছিলাম। উনি বলেছেন যেসব শর্ত ওদের দেয়া আছে তাতে আমি নাকি বাড়ি থেকে কিছুই নিয়ে বেরোতে পারবো না। বাড়ির সহ বাড়ির যাবতীয় কিছুই নতুন মালিকের দখলে চলে যাবে। আমি কেবল ফার্নিচার গুলোর কথা মনে রেখে বিক্রির কথা বলেছিলাম। এমন বিদঘুটে শর্তে কি করে রাজি হই বলুন? রাতের দিকে দালাল এসে আমাকে জিজ্ঞেস করলো। আমি তাকে বললাম সে কথা। সে বলল তার মক্কেলের নাকি বাতিক আছে, খড়কুটো শুদ্ধ বাড়ি কিনতে চায়। তবে বলল আমার ব্যবহার্য ব্যক্তিগত জিনিসপত্র নিতে পারবো, অবশ্য যাওয়ার সময় দেখিয়ে নিয়ে যেতে হবে। আমি কোনো শর্তেই রাজি হতে পারিনি। মুখের উপর বলে দিয়েছি এখন বাড়ি বিক্রি করব না। সহসা হোমস নিঃশব্দে হাত তুলে মিসেস মেবারলিকে কথা বন্ধ করতে ইঙ্গিত করে উঠে দাঁড়ালো। সন্তর্পণে দরজার দিকে এগিয়ে গিয়ে আচমকা এক ঝটকায় পাল্লা খুলে ফেলল। পরক্ষণেই দেখি হাত বাড়িয়ে 2 আঙ্গুলে ঘাট চেপে ধরে একটা স্ত্রীলোককে হিড় হিড় করে টেনে নিয়ে ঘরে ঢুকলো। হতভম্ব মিসেস মেবার্লির দিকে তাকিয়ে হোমস বলল, 5 মিনিট ধরে নিঃশ্বাস টানার শো শো শব্দ পাচ্ছিলাম আমি। দরজার ও পিঠে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। এইসব কি সুসান, কি করছিলে এখানে? জিজ্ঞেস করলেন মিসেস মেবার্লি। সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠল সুসান। আমি এসেছিলাম এরা ডিনার খাবে কিনা তাই জানতে। আপনি আমার ঘাড় ধরলেন কেন? কেন ধরেছি একথা তুমি নিজের মুখেই বলবে এখন। মিসেস মেবার্লি, আমাকে যে চিঠি দিয়েছিলেন সেটা ডাক বাক্সে ফেলেছিল কে?
সুসানই ফেলেছিল। হোমস বলল, চিঠির কথা তুমি কাজে লাগিয়েছিলে, কাকে জানিয়েছিলে? কাউকে না। সুসান, মিথ্যে কথা বলো না। আমি নিজেই তো দেখেছি ঝোপের আড়ালে কার সঙ্গে কথা বলছিলে। গর্জে উঠলেন মিসেস মেবার্লি। হোমস বলল, আমি জানি লোকটাকে, বার্নে স্টকডেল। ভীরু অপরাধী চোখ তুলে সুসান হোমসের মুখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জানেনই তো জিজ্ঞেস করছেন কেন? এখন জানলাম, আগে জানতাম না। তাকে কে পাঠিয়েছে বলো, 10 পাউন্ড পাবে। ছ্যা, অমন হাজারটা 10 পাউন্ড দিতে পারে সে যে তাকে পাঠিয়েছে। ভদ্রলোকের দেখছি অনেক টাকা। হোমসের কথায় সঙ্গে সঙ্গে সুসানের ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ফুটে উঠল। সেদিকে তাকিয়ে হোমস বলল, ওহ, আবার মিটি মিটি হাসছে যে। ভদ্রলোক ভদ্রলোক নন তাহলে, ভদ্রমহিলা। বেশ, নামটা বলো, 10 পাউন্ড দিয়ে দিচ্ছি। চুলোয় যাক আপনার 10 পাউন্ড। আর আগে ফুঁসতে ফুঁসতে সুসান এরপর মিসেস মেবার্লির দিকে আগুন জ্বালা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি চললাম, আপনার চাকরি আমার দরকার নেই। কাল সকালে লোক পাঠিয়ে দেবো, জিনিসপত্র সব দিয়ে দেবেন। সুসান আর দাঁড়ালো না। এক কথায় মনিবের চাকরি ছেড়ে দিয়ে সেই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে ফিরে এসে হোমস আবার বলল, সরে না পড়ে ওর উপর ওর উপায় ছিল না। মিসেস মেবার্লি, গুন্ডার দলটা দেখুন কিভাবে জাল ছড়িয়ে দিয়েছে, আপনার এখানে লোক ঢুকিয়ে দিয়েছে। কেবল তাই নয়, আমার কাছেও আজ সকালেই পৌঁছে গেছে তাদের শাসানি। ব্ল্যাক স্টিভ নামে ভয় দেখিয়ে এসেছে। সবই করাচ্ছে একজন আড়াল থেকে। সুসানের কথা থেকেই বোঝা গেল কলকাঠি নাড়ছেন এক ভদ্রমহিলা। আমি ভদ্রলোক বলতে সুসান ঠোঁটের কোণায় হেসে উঠেছিল। কিন্তু ওরা আমার পেছনে এভাবে লাগলো কেন মিস্টার হোমস? বললেন মিসেস মেবার্লি। সেটাই খুঁজে বার করতে হবে। এই পুরনো বাড়ির মালিক সম্পর্কে কিছু বলতে পারবেন? একজন জাহাজি ক্যাপ্টেন শুনেছি বানিয়েছিলেন বাড়িটা। এর বেশি কিছু জানি না। মিসেস মেবার্লি, আমার মনে হচ্ছে এ বাড়িতে এমন একটা কিছু লুকোনো আছে যার সন্ধান আপনার অজানা। জানলে সহজে হাতছাড়া করতে চাইবেন না। সেই কারণেই বাড়ির দখল যারা নিতে চাইছে তারা কোনো জিনিস আপনাকে নিতে দিতে চায় না। কিন্তু মিস্টার হোমস, ক্রাউন ভার্বি টি সেট ছাড়া বলবার মতো তো আর তেমন কিছুই নেই এই বাড়িতে। এমনও তো হতে পারে খুব সম্প্রতি বাড়িতে সেই জিনিসটা এসেছে, আর সেটা দখল করবার জন্য কিছু মানুষ হন্যে হয়ে উঠেছে। বললাম আমি। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে আমিও একমত। মিসেস মেবার্লি, মনে করবার চেষ্টা করুন, বাড়িতে অতি সম্প্রতি নতুন কি কি এসেছে। এবছর তো নতুন কিছু কেনা হয়নি। হোমস চিন্তিত মুখে বলল, উদ্দেশ্যটা বোঝা গেলে আড়ালে মানুষটার হদিস বার করা সম্ভব হতো। কিন্তু আপনাকে এখন দিন কতক আগলে রাখার দরকার। আপনার উকিল ভদ্রলোক কেমন লোক? মিস্টার সুক তো খুবই কাজের লোক। তাহলে তাকেই 2-1 রাত আপনার সেখানে থাকতে বলুন। দালালের নাম ঠিকানা নিয়ে কোনো কাজ হবে না বুঝতে পারছি। সবই ভুয়ো। যাই হোক, আজ উঠি। নতুন কিছু ঘটলে জানাবেন। হলঘর থেকে বেরিয়ে হোমস আবার থমকে দাঁড়ালো। ঘরের এক কোণে গুটিকত ট্রাঙ্ক আর তার উপর কাঠের বাক্স জড়ো করা ছিল। বাক্সের গায়ে লেখা রয়েছে, মিলানো লুসাবেন। তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে হোমস বলল, নামগুলো দেখে তো মনে হচ্ছে ইটালি থেকে এসেছে। মিসেস মেবার্লি বললেন, হ্যাঁ, ডগলাসের জিনিসপত্র দিন কতক আগে এসেছে। সে কি? তবে যে বললেন নতুন কিছু আসেনি। বুঝতে পারছি, এই জন্যই লোক লেগেছে আপনার পেছনে। নিশ্চয়ই এসবের মধ্যে দামি কোনো জিনিস রয়েছে। এগুলোর উপরে আপনার শোবার ঘরে নিয়ে খুলে দেখুন কি আছে। আমি কাল একবার আসবো। থ্রি থেকে বেরিয়ে রাস্তায় পা দিতেই সেই দানব নিগ্রোর মুখোমুখি পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকালো হোমস। মেসা হোমস, দোহাই, পিস্তল বার করবেন না। পার্কিন্সের ব্যাপারে কিছু বলতে আসিনি আমি। হোমস কঠিন স্বরে বলল, তাহলে এখানে ঘাপটি মেরেছিলে কেন? সকালে সাবধান করেছি, এর মধ্যেই ভুলে গেলে? মেসা হোমস, এসেছি আপনার কাজে লাগতে। বেশ, তাহলে পালের গোড়াটির নাম বলো। তোমাদের কাজে লাগিয়েছি। লোকটি কে? মেসার হোমস, দিব্যি গেলে বলছি আমি কিছুই জানি না। বার্নির হুকুমে কাজ করছি। তাহলে সাবস্টিটিউট কেটে পড়ো। মনে রেখো, ওই বাড়ির ভদ্রমহিলা আর তার জিনিসপত্র দেখাশোনার ভার এখন থেকে তোমার উপর। আমাকে ঘাটিও না। না মেসার হোমস, আমি এতে নেই, একদম না। বলতে বলতে দানব নিগ্রো যেন পালিয়ে বাঁচল। চলতে চলতে হোমস বলল, ওয়াটসন,
তুমি এগো। স্পন্সর জনের মতিগতির খবর আমি রাখি। একবার ল্যাংডেল স্পাই এর ওখান থেকে ঘুরে আসি। ল্যাংডেল স্পাই লোকটার কাজ কারবার আমি জানি। শহরের যাবতীয় নোংরা কেলেঙ্কারির খবর তার ভাড়ারে থাকে। নানা সূত্রে সেসব সে সংগ্রহ করে আর কুৎসা পত্রিকায় সরবরাহ করে। মোটা রোজগার লোকটার। হোমস দরকার মতো খবরাখবর সংগ্রহের জন্য তাকে কেলেঙ্কারি কাহিনী মাঝে মাঝে সরবরাহ করে। সারাটা দিন আমার একা একাই কাটলো, রাতটা ওইভাবেই কাটালাম। হোমস ফিরে এলো পরের দিন সকালে। খুশি খুশি মুখ দেখে বুঝলাম কেলেঙ্কারির কাহিনীর ডিপোতে যাওয়া ব্যর্থ হয়নি। প্রায় সঙ্গে সঙ্গে একটা টেলিগ্রাম এসে হাজির। মিস্টার সুক্তো জানিয়েছেন রাতে মক্কেলের বাড়িতে চোর ঢুকেছিল, পুলিশ এসেছে, এখনই আসুন। লাফিয়ে উঠল হোমস, বলল, ওয়াটসন, পালে বাঘ পড়েছে, চলো ঘুরে আসা যাক। গাড়ি থেকে নেমেই দেখলাম থ্রি গ্যাবলসের চৌহদ্দি ঘিরে অনেক লোকের ভিড় জমেছে। তার মধ্যেই এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালেন 50 বছর বয়সী পক্ককেশ মিস্টার সুক্তো। চোখে পড়ল পুলিশ জানালা আর ফুলের ঝোপ পরীক্ষা করছে। হোমসকে দেখে ইন্সপেক্টর এগিয়ে এলো, বলল, মিস্টার হোমস, নিতান্তই ছিচকে চোরের কাজ। বার্ন স্টকডেলের দলবল বলেই মনে হচ্ছে। চমৎকার। চুরি গেল কি? তেমন কিছু না, মিসেস মেবার্লিকে ক্লোফর্ম করেছিল কিন্তু সুযোগ পায়নি। আমাদের কথাবার্তার মাঝখানেই মিসেস মেবার্লি দুর্বল শরীর নিয়ে ঝিয়ের কাঁধে ভর দিয়ে এগিয়ে এলো। তার কাছ থেকেই শোনা গেল গত রাতের ঘটনাটা। বললেন, মিস্টার হোমস, আপনার পরামর্শ মতো মিস্টার সুক্তোকে যদি রাতে থাকতে না বলতাম তাহলে হয়তো এই ঘটনাটা অন্যভাবে ঘটতো। আমার বিশ্বাস সুসানি রাতের অন্ধকারে বাড়িতে চোর ঢুকিয়েছে। ক্লোফর্ম করেছিল আমাকে, কখন যে ঘটনাটা ঘটলো বুঝতেই পারিনি। জ্ঞান ফিরতে দেখতে পেলাম একটা লোক ছেলের ব্যাগ খুলে কি বার করছে। সঙ্গে সঙ্গে জাপটে ধরলাম লোকটাকে। অন্য একটা লোক সঙ্গে ছিল, কি দিয়ে যেন মাথায় আঘাত করলো, ফের জ্ঞান হারিয়ে পড়লাম। মেরি চেঁচামেচি শুনে দৌড়ে আসে, কিন্তু চোর ধরতে পারেনি। জ্ঞান হলে দেখি বাড়িতে পুলিশ এসে গেছে। হোমস জিজ্ঞেস করলো, চোর কি নিয়ে গেল? ব্যাগে দামি কিছু ছিল না। যে লোকটাকে জাপটে ধরেছিলাম তার হাত থেকে খিঁচে ছিঁড়ে নিয়েছিলাম খানিকটা কাগজ, ছেলের হাতের লেখা। ইন্সপেক্টর নোটবইয়ের ভেতর থেকে টুকরোটা বের করলো, বলল, এ নিতান্তই অদরকারি কাগজ মিস্টার হোমস, কোনো কাজে আসবে না। চোরদের হাতের লেখা হলে কথা ছিল, আঙুলের ছাপটা পাওয়া যেত। হোমস সাগ্রহে কাগজের টুকরোটা হাতে নিয়ে বলল, লেখাটাতে চোখ বুলিয়েছেন? ইন্সপেক্টর বলল, কোনো উপন্যাসের শেষের অংশ বলে মনে হলো। হোমস লেখা কাগজের টুকরাটা নেড়েচেড়ে দেখতে লাগলো। তাই তো মনে হচ্ছে। পৃষ্ঠার নম্বর দেখছি 245। আগের পৃষ্ঠাগুলো কোথায়? চোর নিয়ে গেছে বোধহয়, তাড়াহুড়ো মাথায় যা পেয়েছে তাই নিয়ে সরান দিয়েছে। গল্পটা অস্বাভাবিক বলতে হবে তাহলে। এই চুরির জন্য বাড়িতে চোর ঢোকে? ওয়াটসন, এসো লেখাটা পড়া যাক। জানালার পাশে দাঁড়িয়ে টুকরো কাগজের লেখাটা পড়লাম দুজনে। কাটাছেঁড়া থ্যাতলানো মুখ থেকে দরদর করে রক্ত ঝরতে লাগলো, কিন্তু ক্ষতবিক্ষত হৃদয়ে নীরব রক্তক্ষরণের তুলনায় তা কিছুই নয়। যে অনন্ত সুন্দর মুখটির জন্য একদিন সে জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই মুখে সহসা ফুটে উঠল পৈশাচিক নির্মম হাসি। হৃদয়হীনা এই নারীকে দেখে মোহভঙ্গ হলো তার। প্রেম মরে গিয়ে তার হৃদয়ে জন্ম নিল অপরিসীম ঘৃণা আর প্রতিহিংসা। কিন্তু আমি বাঁচবো, এই ঘৃণা আর প্রতিহিংসা নিয়েই বাঁচবো আমি। তোমার প্রেমে উন্মাদ করে দিলে আমাকে। আর দিয়েছ কেবলই বঞ্চনা, সেই বঞ্চনার কাহিনী সকলকে জানাবার জন্যই বেঁচে থাকবো আমি। ইন্সপেক্টরের হাতে কাগজের টুকরোটা ফিরিয়ে দিয়ে হোমস বলল, একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন? কাহিনীর নায়কের বর্ণনা দিতে গিয়ে আবেগের বশে লেখক অজ্ঞাতে কেমন আত্মপ্রকাশ করে ফেলেছে। সে আর তার শেষের দিকে আমি হয়ে গেছে। নিতান্তই কাঁচা হাত, তাচ্ছল্যের সুরে বলল ইন্সপেক্টর। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আর এসব নিয়ে মাথা ঘামাবো না, আমরা চলি। বলতে বলতে ঘুরে দাঁড়িয়ে হোমস জিজ্ঞেস করল, মিসেস মেবার্লি, আপনি তো দেশ ভ্রমণে বেরোতে চেয়েছিলেন, কোন দিকে যেতে চান? হ্যাঁ মিস্টার হোমস, টাকা থাকলে গোটা পৃথিবীটাই ঘুরে আসতাম। খুব ভালো কথা, চলি তাহলে। সন্ধ্যা নাগাদ
আমার চিঠি পেতে পারেন। ইন্সপেক্টর অপরিসীম কৌতূহল, সম্ভ্রম আর বিস্ময় নিয়ে তাকিয়ে রইল হোমসের দিকে। আমরা পথে এসে নামলাম। লন্ডন পৌঁছে হোমস ভাড়া গাড়িতে চাপলো, বলল, চলো ভাইয়া, এভাবে একটা নিষ্পত্তি এখনই করা যাক। তুমি সাক্ষী থাকবে। ইসাদোরা ক্লিনের নাম শুনেছ তো? সেই বিখ্যাত স্প্যানিশ বিউটি? হ্যাঁ, জাদুরের মহিলা, জার্মান ধনকুবের ক্লিনের বিধবা। একাধিক পুরুষের সঙ্গে ঘরোয়া প্রেমের খেলায় ডুবেছিল মেয়ে লোকটি। প্রয়োজনে কাছে টেনে নিয়েছে, শখ মিটে গেলে আবার দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। দুর্ভাগ্য, এই ডগলাস মেবার্লিরও রূপের টানে পতঙ্গের মতো জুড়ে গিয়েছিল তার কাছে। নিজের কাহিনী নিয়েই তাহলে ডগলাস উপন্যাসটা লিখেছিল? হোমস শেষে বলল, চমৎকার সূত্র ধরে ফেলেছ ভাইয়া। এই ইসাদোরাই, শুনে এসেছি শিগগিরই ছেলের বয়সী ডিউক অব লোম্যান্ডকে বিয়ে করতে চলেছে। কেলেঙ্কারিটা ভালোই জমবে। এই তো এসে গেছি। ভদ্রমহিলার খানিকটা মানসিক শান্তি ফিরিয়ে দেবার ব্যবস্থা করা আপনারও কর্তব্য। তবে হ্যাঁ, বলতে বলতে এক মুহূর্ত থেমে আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গি করে বলল, আর একটা কথা উল্লেখ না করে পারছি না ম্যাডাম। ভবিষ্যতে আঙুল নিয়ে খেলায় নামবার আগে মনে রাখবেন, ওই সুন্দর কোমল আঙুলগুলো সহ হাত একবার পুড়ে যেতেই পারে।